স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান। তো স্টুডেন্ট, সবাই তোমরা ভালো আছো? তো চলো, আজকে আবার এসে গেছি তোমাদের কাছে তোমাদের বাংলা সাহিত্য ধারা নিয়ে। তো আজকে আমি তোমাদের যে নাটক পড়িয়েছিলাম এর আগের দিন গদ্যটা, তার শেষেরটা বাকি আছে। তো চলো স্টুডেন্ট, শুরু করা যাক। তো স্টুডেন্ট, এর আগের দিনটা পড়িয়েছিলাম যে নালক হচ্ছে একটা ছোট্ট বালক, কিন্তু সে ছোটো বালক হলে কী হবে, সে কিন্তু দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পায় যে সে দেখতে পাচ্ছে যে কপিলাবস্তু রাজধানীতে বুদ্ধদেবের জন্মের ইতিহাস। তো কিন্তু তার মা তাকে বুঝতেই পারে না যে সে দিব্য দৃষ্টি দিয়ে দেখছে বলে। তার মা তাকে তার পড়াশোনার জন্য গুরু মশাই পাঠশালায় দিয়েছেন, কিন্তু তার সেখানে পড়াশোনায় একদমই মন নেই। আর সে ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকতেও চায় না। সে চায় যে বুদ্ধদেবের যে কপিলাবস্তুতে যে তার জন্মটা হয়েছিল সেটা সে দেখতে চায়। তো চলো তার পরেরটা আমরা এখানে পড়ি। ঋষির আশাপত্রে নালক দিন গুনছে, ওদিকে দেবল ঋষি কপিলাবস্তু থেকে বুদ্ধদেবের পদধূলি সর্বাঙ্গে মেখে আনন্দের দুই হাত তুলে নাচতে নাচতে পথে আসছেন আর গ্রামে গ্রামে গান গেয়ে চলেছেন। শরৎকাল, আকাশে সোনার আলো, পথে দুই ধারে মাঠে মাঠে সোনার ধান। লোকের মন আর ঘরে থাকতে চায় না। রাজারা ঘোড়া সাজিয়ে দিগ্বিজয়ে চলেছেন, প্রজারা দলে দলে ঘর ছেড়ে হাটে মাঠে খাটে। কেউ পশরা মাথায়, কেউ ধান খেতে নিরতে, কেউ বা 7 সমুদ্র 13 নদী পাড়ে বাণিজ্য করতে চলেছে। যাদের কোনো কাজ নেই তারাও দল বেঁধে ঋষির সঙ্গে সঙ্গে গান গেয়ে চলেছে। তো নালক কী করছিল যে ঋষি কবে আসবে এবং সে ঋষির সঙ্গে কথা বলবে। তো ওদিকে দেবল ঋষি কী করছে না, কপিলাবস্তু থেকে বুদ্ধদেবের যে পদধূলি সর্বাঙ্গে গায়ে মেখে এসেছেন এবং আনন্দে সেই দুহাত তুলে নাচতে নাচতে আসছেন আর গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াচ্ছেন। শরৎকাল, আকাশে সোনার আলো, পথে দুই ধারে মাঠে মাঠে সোনার ধান ফলেছে আর লোকেদের মন ঘরে থাকতে চাইছে না। রাজারা তারা কী করছে না, ঘোড়া সাজিয়ে দিগ্বিজয়ে চলছেন, প্রজারা দলে দলে ঘর ছেড়ে মাঠে হাটে খাটে, কেউ বা আবার পসরা সাজিয়ে নানা রকম জিনিস বিক্রি করছে, কেউ ধান খেতে ধান কাটতে গেছে, কেউ বা আবার 7 সমুদ্র নদী পার হয়ে ব্যবসা বাণিজ্য করতে গেছে। আর যাদের কোনো কাজ নেই তারাও কী করছে, দল বেঁধে ঋষির সাথে গান গেয়ে গেয়ে চলেছেন। সন্ধ্যাবেলা নীল আকাশে কোনোখানে একটু মেঘের লেশ নেই। চাঁদের আলো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত নেমে এসেছে। মাথার উপর আকাশগঙ্গা এক টুকরো আলো জলের মতো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখা দিয়েছে। দেবল ঋষি গ্রামের পথ দিয়ে গিয়ে চলেছেন। নম নম গৌতম চন্দ্রিমায়। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে মা শুনছেন, বুড়ি দিদিমা ঘরের ভিতর থেকে শুনছেন। গ্রামে ঠাকুরবাড়ি শাঁখ ঘণ্টা ঋষির কানের সঙ্গে একটানে বেজে উঠেছে। রাত যখন ভোর হয়ে এসেছে, শিশিরের নুয়ে পড়ে পদ্ম যখন বলছে নম, চাঁদ পশ্চিমে হেসে বলছেন নম, সেই সময় নালক ঘুম থেকে উঠে বসেছে। আর অমনি ঋষি এসে দেখা দিয়েছেন। আগল খুলে গেছে, খোলা দরজায় সোনায় রোদ একেবারে ঘরের ভিতর পর্যন্ত এসে নালকের মাথার উপরে পড়ছে। নালক উঠে ঋষিকে প্রণাম করছে আর ঋষি নালককে আশীর্বাদ করছেন, সুখী হও, মুক্ত হও। তো কি বলছে এখানে, যে এখানে তোমরা দেখলে যে সন্ধ্যাবেলা আকাশে কোনো মেঘের নেই। শরৎকালে মেঘ হয়, কি সুন্দর নীল আকাশে ভর্তি হয়ে যায়, সেখানে কখনো মেঘ থাকে না। আর চাঁদের আলোয় আকাশ থেকে যেন পৃথিবী পর্যন্ত নেমে এসেছে। আর মাথার উপর আকাশগঙ্গা যেন এক টুকরো আলো জালের মতো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দিয়ে। দেবল ঋষি যখন গ্রামের পথ দিয়ে গান গেয়ে গেয়ে চলেছেন নম নম গৌতম চন্দ্রিমা, সেই গান কী করছে না, ঘরের দাঁড়ায় দাঁড়িয়ে মা শুনছেন, বুড়ি দিদিমা শুনছেন। আর গ্রামে ঠাকুরবাড়ির শাঁখ ঘণ্টা সেই ঋষি গানের সঙ্গে যেন একটানে বেজে উঠেছে। রাত যখন ভোর হয়ে এসেছে, শিশির তখন নুয়ে পদ্ম যখন বলছে যে নম, চাঁদ পশ্চিমে হেসে বলছে নম, সেই সময় নালক ঘুম থেকে উঠে বসেছে। আর অমনি ঋষি এসে দেখা দিয়েছেন তাকে।
আগল খুলে গেছে, কারণ নালককে তো বন্ধ করে রেখেছিল, কিন্তু ঋষি আসতেই সেই দরজা খুলে গেছে। খোলা দরজার সোনার রোদ একেবারে ঘরের ভিতর দিয়ে না সেই নালকের মাথার উপর এসে পড়েছে। নালক উঠে ঋষিকে দেখেই কী করছে, প্রণাম করছে, আর ঋষি নালককে আশীর্বাদ করছেন যে সুখী হ, মুক্ত হ। ঋষির হাত ধরে নালক পথে এসে দাঁড়িয়েছে। নালকের মা দুই চোখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে ঋষিকে বলছেন, নালক ছাড়া আমার কেউ নেই, ওকে নিয়ে যাবেন না। তো ঋষি তো ঠিক বুঝতে পেরেছে নালককে, যে নালক যে সে মানুষ নয়, বালক নয়। তো সেই জন্য নালককে ঋষি তার সঙ্গে নিয়ে যাচ্ছেন, কিন্তু নালকের মা তাকে বলছে যে নালক ছাড়া তার কেউ নেই, ওকে নিয়ে যাবেন না। ঋষি বলছেন, দুঃখ করো না, আজ থেকে 35 বছর পরে নালককে ফিরে পাবে। তো ঋষি বলছেন যে তুমি দুঃখ করো না, আজ থেকে 35 বছর পরে তুমি নালককে তোমার কাছে ফিরে পাবে। ভয় করো না, এসো, তোমার নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও। কারণ নালক কী ছিল, দিব্য দৃষ্টি দিয়ে সে বুদ্ধদেবকে জন্ম বৃত্তান্ত সে দেখতে পাচ্ছিল। তো ঋষি সেটা বুঝতে পেরেছিলেন, সেই জন্য ঋষি তার মাকে বলছে যে তুমি নালককে বুদ্ধদেবের পায়ে সঁপে দাও। ঋষি মন্ত্র পড়তে থাকলেন, আর নালকের মা ছেলে দুই হাত ধরে বলতে লাগলেন, নির্মল আকাশের নিচে বুদ্ধদেবের পূজা করি, সুন্দর আমার নালক ফুল, তাকে দিয়ে পূজা করি। তো মা সেই ঋষির মন্ত্র পড়তে থাকলেন যে নির্মল আকাশের নিচে বুদ্ধদেবের পূজা করি, সুন্দর আমার নালক ফুল দিয়ে তাকে পূজা করি। ঋষি নালকের হাত ধরে তার বোনের দিকে চলে গেলেন। তো স্টুডেন্ট, এইখান পর্যন্ত পড়াটা হলো, তোমরা ভালোভাবে এটা পড়লে, বুঝলে, দেখলে। তো চলো স্টুডেন্ট, এরপর আমি তোমাদেরকে যে এক যে ছিল সেটা পড়েছিলাম, তার কিছু মানে আর বিপরীত শব্দ। তো দেখো স্টুডেন্ট, এক যে ছিল এখানে ছিল কতগুলি শব্দ, মানে শব্দার্থ বা মান এখানে লিখেছি। যে আপন ভোলা, সব কিছু ভুলে যে নিজের মনের মধ্যেই থাকে, ডুবে থাকে, অথবা আত্মমগ্ন। ঝামেলা, ঝঞ্ঝাট বা গোলমাল। পাণ্ডিত্য, বিদ্যাবত্তা বা বিচক্ষণতা। বড় মানুষই ধনী ব্যক্তির উপযোগী। বিদ্রূপ, ঠাট্টা বা তামাশা। অভ্যাস, বারবার করার জন্য স্বভাবে পরিণত। আক্ষেপ, খেদ। এরপর দেখো বিপরীত শব্দ। সহ্য, অসহ্য। প্রশ্ন, উত্তর। গরিব, ধনী। মানুষ, অমানুষ। বড়, ছোট। আহত, নিহত। অভ্যাস, অনভ্যাস। সম্মান, অসম্মান। আহত, নিহত। তো স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই তোমাদের রইল। তোমরা এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে পড়বে, মুখস্থ করবে এবং লিখবে। তো এর পরের দিন আবার আমি তোমাদের এই বাংলা কতগুলো প্রশ্ন আছে আরও, সেইগুলো আমি তোমাদের করাবো। ততক্ষণে তোমরা ভালো থাকবে। হ্যাভ এ নাইস ডে।